তো আমি ওনাকে সবাই ফারহান ভাই ডাকতেছিল। সো আমি ওনার নাম ফোনে ফারহান ভাই নিয়ে আমি সেভ করছিলাম। আই ডিডন্ট নো যে উনি খালিদ ফারহান। এবং আমি পার্সোনালি আমার লাইফের বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলোর কারণে আই ওয়াজ টোটালি ফ্রাস্ট্রেটেড এবং আই ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ অন মাই লাইফ। অ্যান্ড ইন্টারেস্টিংলি আই ট্রাই টু কমিট সুসাইড টুয়াইস এবং বোথ অফ দ্য টাইমস আই ফেইল্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন যাচ্ছে দিনকাল? এই তো ওয়ালাইকুম আসসালাম, চমৎকার যাতে দিনকাল। তোমার কি খবর? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। ভাইয়া বেশি শুরু করার আগেই আমি জাস্ট আমার অডিয়েন্সের জন্য আপনার কাছে শুনতে যাচ্ছি আপনার শর্ট একটা ইন্ট্রো, আপনি কি করছেন এই বিষয়ে। আচ্ছা, তো আমি মূলত পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আর পাশাপাশি হচ্ছে একটা স্টুডিওতে কাজ করছি। স্টুডিওটার নাম হচ্ছে প্রজেক্ট বর্ণমালা। আমরা কবিতা এবং গানের এক ধরনের ফিউশন করি দুই বাংলার বিভিন্ন শিল্পীদের সাথে। এবং এজ এ প্রফেশন আমি দ্য গোয়েলা ডিজিটালে এজ এ কন্টেন্ট এডিটর হিসেবে কাজ করছি। চমৎকার ভাইয়া। ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের যেরকম ছোটবেলায় অনেক ইচ্ছা থাকে না যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেকের বিভিন্ন রকম ইচ্ছা থাকে, লয়ার, অ্যাস্ট্রোনট। তো আপনার সেটা সেই ইচ্ছাটা কি ছিল ছোটবেলায় যে বড় হয়ে কি হবেন? অ্যান্ড সেই দিকে কি আগাচ্ছেন নাকি সেটা তো কন্টিনিউয়াসলি অনেক চেঞ্জ হয়? এটা কিরকম ছিল আপনার? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিউজ অ্যাঙ্কর হওয়ার। টিভিতে যেভাবে খবর পড়ে এটা দেখে খুব বেশি ইন্সপায়ার্ড হতাম এবং বাসায় পত্রিকা রাখা হতো, তো আমি সেই পত্রিকাগুলো দেখে দেখে হচ্ছে যে খবরের মতো পাঠ করে একটা ট্রাই করতাম আর কি। তো ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন কাজ করতো যে টিভি মিডিয়াতে কাজ করার। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সেদিকে আগাচ্ছি। আমি এখন একটা রেডিওতে জয়েন করছি, পিপলস রেডিও 91.6। এবং সেখান থেকে আস্তে ধীরে ইচ্ছা আছে নিউজ অ্যাঙ্করিং এর দিকে যাওয়ার। সো হ্যাঁ, অনেক সময় একেক সময় একেক ইচ্ছা ছিল। বিভিন্ন জনকে দেখে মাঝে, মাঝে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছাও একটা সময় কাজ করত। বাট ইভেনচুয়ালি দেখা গেল যে সবকিছু তো আর রিয়ালিস্টিক না। সো আ আপাতত হচ্ছে যে ভয়েস রিলেটেড যেসব কাজ আছে সেসব দিকে বেশি ঝুঁকছি এবং ইভেনচুয়ালি ইনশাআল্লাহ আফটার গ্র্যাজুয়েশন আই ইনটেন্ড টু জয়েন অ্যাজ এ টিভি অ্যাঙ্কর ইন সাম মেইনস্ট্রিম টিভি মিডিয়া। হ্যাঁ, আমি প্রায়ই আপনার কবিতাগুলি শুনি, মাঝে, মাঝে গানও শুনি। খুবই চমৎকার হয় ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি কবিতার প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করতো। ছোটবেলায় আম্মু হচ্ছে যে কবিতা পড়াতো, মুখস্থ করাতো। কাজী নজরুল, রবীন্দ্রনাথের যেসব কিশোর কবিতা আছে, সেসব কবিতা ছোটবেলা থেকে মুখস্থ করতাম বিভিন্ন জায়গায় পারফর্ম করার জন্য। তো একটা টাইম পর মনে হলো যে আমরা যেসব কবিতা শুনে বড় হয়েছি, সেই কবিতাগুলোকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারি, হাউ অ্যাবাউট দ্যাট? সো আমরা ট্রাই করলাম কি আমরা গানের সাথে কবিতার এক ধরনের ফিউশন করা শুরু করলাম। অ্যান্ড হচ্ছে যে আমার যেসব কবিতা তুমি হয়তো শুনেছো সেগুলোর বেশিরভাগ হচ্ছে যে বিভিন্ন ইন্ডিয়ান কবিতার ট্রান্সলেশন করা। অর্থাৎ কিছু কিছু ওদের কবিতাগুলো আমার কাছে এত বেশি মিনিংফুল, এত হার্ট টাচিং মনে হয়। আমার কাছে মনে হয় যে সেই সেম ওয়ার্ডগুলো যদি আমরা বাংলায় ট্রান্সলেশন করি, ইট উড বি মাচ বেটার টু হিয়ার। বিকজ আমাদের যে একটা মাস জনগণ আছে বাংলা, যারা কবিতা প্রেমী আছে, তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করার একটা ইচ্ছা থেকে অ্যাকচুয়ালি ওইসব কবিতা অনুবাদ করে সেগুলোকে রেকর্ড করেছিলাম আর কি। অসাধারণ ভাইয়া। ভাইয়া আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে আপনার প্যাশনের জায়গাটা কোনটা? এবং একজন যে কিনা তার প্যাশন খুঁজে পাচ্ছে না বা লাইফে কোয়েশ্চেন যে আমার প্যাশনটা কি? আমি কি নিয়ে আগাবো? তার জন্য সেই অ্যান্সারটা কি হতে পারে যে সে কিভাবে প্যাশন খুঁজে বের করবে? সাথে যদি আপনার প্যাশনটাও বলতেন। প্যাশনকে বুঝতে হলে একটা খুবই ডিপ, ডার্ক এবং হচ্ছে যে খুবই উইয়ার্ড একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয় বেসিক্যালি। যেমন ধরো যে তোমার ফ্যামিলিতে ৪ জন মেম্বার আছে, হ্যাঁ? আই এম গোয়িং বিট ডার্ক, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ? অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট রিয়েলি ডাজন্ট হ্যাপেন ইন ইউর লাইফ। বাট আমি অ্যাজ এ এক্সাম্পল সেটা তোমাকে বলছি আর কি। যে সাপোজ তোমার ফ্যামিলিতে ৪ জন মেম্বার আছে, তুমি একটা ভালো জব করছো, তোমার একটা নিজের একটা ফ্যামিলি আছে, অর ইউ মাইট হ্যাভ এ গার্লফ্রেন্ড, হোয়াট এভার। তোমার সবকিছু একদম ঠিকঠাক চলছে, মানে লাইফ একজন মানুষ মানে সাকসেস কিংবা হচ্ছে যে কন্টেন্ট হিসেবে আহ, যে ধরনের লাইফ পছন্দ করে, ধরো তোমার এরকম পুরোপুরি একটা লাইফ আছে। সাডেনলি দেখা গেলো যে একটা অ্যাক্সিডেন্টে, গড ফরবিড, তোমার ফুল ফ্যামিলি মারা গেল। অ্যান্ড হচ্ছে যে সেদিনই তুমি তোমার চাকরিটা হারিয়ে ফেললে, সেদিনই হচ্ছে যে এলাকার মানুষজন তোমার ব্যাপারে একটা কুৎসা রটানো শুরু করলো। দ্যাট মিনস যে তোমার লাইফ পুরোপুরি একদম মেসড আপ হয়ে গেছে, মানে এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই, তাই না? তো এরকম একটা সিচুয়েশনে এমন কোন একটা কাজ আছে যেই কাজটা করলে তোমার 2 মিনিটের জন্য হলেও একটু শান্তি লাগবে? অর্থাৎ এমন একটা কাজ যেটা ওয়েন ইউ
ফিলিং টু মাচ ডাউন, লাইফ ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু ইউর উইল, সব কিছু যখন মেসড আপ হয়ে যায়, এমন কোন কাজটা আছে যেই কাজটা তোমাকে 2 মিনিটের জন্য হলেও শান্তি দেয়? সো দ্যাটস ইউর প্যাশন। এবং যদি এই প্যাশনটা তুমি খুঁজে বের করতে পারো যে অ্যাকচুয়ালি এই জিনিসটা করে আমি ভালো ফিল করি, রিলি ডাজন্ট ম্যাটার ইফ ইট ব্রিংস মানি অর নট, এই জিনিসটা করে অ্যাকচুয়ালি আমার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে, ওই জিনিসটা যদি বুঝতে পারো, দেন অ্যাকচুয়ালি লাইফ আর কোনো কিছু করার দরকার হয় না। অ্যান্ড ইফ ইউ ম্যানেজ টু কনভার্ট ইউর প্যাশন ইন্টু প্রফেশন, দেন অ্যাকচুয়ালি লাইফ থেকে চাওয়ার কিছুও থাকে না। কারণ যেই কাজটা করে তোমার ভালো লাগে, সেই কাজটা থেকে যদি তোমার টাকা আসে এবং তোমার জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে সেই কাজটা দিয়ে, ইটস অ্যাকচুয়ালি অ্যামেজিং, রাইট? সো সবার অ্যাকচুয়ালি উচিত যে প্যাশনটাকে প্রফেশন বানানোর ট্রাই করা। আমিও সের দিকে ট্রাই করছি। সো আমার যেটা একটু আগে বলেছিলাম, আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে নিউজ অ্যাঙ্করিং বা হচ্ছে যে টিভি অ্যাঙ্করিং করার। সো আমি কয়েকটা কোর্স টোর্স করেছি, মানে হাতের কাছে যা পেয়েছি হাবি জাবি ছোট বড় যা কিছু কোর্স টোর্স মানুষ করায়, যে এই কোর্স করলে নিউজ প্রেজেন্টার হওয়া যাবে, অমুক কোর্স করলে রেডিওতে আরজে হওয়া যাবে, আইভ ডান ইট অল। মানে একদম ছোট থেকে বড়, সার্টিফিকেট পাই কিংবা না পাই, কাজে লাগুক কি না লাগুক, আইভ অলওয়েজ ওয়েন্ট ফর দোজ। মানে ছোট হোক ইয়া বড় হোক, একটা জিনিস যদি শিখতে পারি, আই হোপ যে পরবর্তীতে এটা আমার একটু হলেও কাজে লাগবে। সো আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক অন মাই প্যাশন। অ্যান্ড যেহেতু আপাতত এখনো আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি, তারপরেও আমি চেষ্টা করছি যে এই এই অবস্থা থেকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে যদি আমি আমার প্রফেশনটাকে ধরে রাখতে পারি, বা আমি আমার প্যাশনটাকে আমার লাইফে ইনক্লুড করতে পারি, আমার পুরো লাইফটা যদি যদি আমি এই প্যাশনটাকে সারাউন্ড করে রাখতে পারি, দেন আফটার দ্য গ্র্যাজুয়েশন ইট উইল বি মাচ ইজিয়ার ফর মি। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দোজ অ্যাকচুয়ালি। এবং এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রফেশনটাকে, প্যাশনটাকে প্রফেশন বানানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, যারা একটু হচ্ছে যে আত্মকেন্দ্রিক, আই জাস্ট সাজেস্ট দেম টু কমিউনিকেট উইথ আদার পিপল, সেম ফিল্ডে অন্যান্য মানুষজন কিরকম কাজ করছে, সেই মানুষগুলোর কাছাকাছি যাওয়া, সেই মানুষগুলোর কাজকে ফলো করা, কিংবা সেই মানুষটাকে নিজের মেন্টর বানানোর ট্রাই করা। অর্থাৎ সেম ফিল্ডে অন্যান্য যেসব সাকসেসফুল মানুষ আছে, সেই মানুষগুলোর কাছাকাছি গিয়ে যদি সেই নেটওয়ার্কিংটা ধরে রাখা যায়, তাহলে অ্যাকচুয়ালি প্যাশনটাকে প্রফেশন বানানো আই গেস মাচ ইজিয়ার দেন আদার ওয়েজ। ভাইয়া আপনি যে প্যাশনের ডেফিনেশনটা দিলেন, এটা আমি কোথাও শুনি নেন, এটা আমার এখন পর্যন্ত শোনা প্যাশনের বেস্ট ডেফিনেশন। অ্যান্ড ডার্ক টু আই গেস। না, এটা একটা হার্শ ট্রুথ, বাট স্টিল এটা খুবই হেল্পফুল হবে যারা শুনবে, আমার মনে হয়। ভাইয়া আমি ইয়া হোপ সো। পরবর্তী পার্টে আপনার কাছে জানতে চাবো, আপনি লেখালেখি করেন, এই লেখালেখির সাথে আপনার মানে স্টার্টিংটা কিরকম হয়, এক্সপিরিয়েন্সটা কিরকম হয়, কখন থেকে শুরু করা হয়? আমি আমার লেখালেখি শুরু অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি ক্লাস 4-এ একটা বই লিখে ফেলি। বই বলতে গেলে এমন না যে একদম 200-300 পৃষ্ঠার একটা বই, খুব দামি মলাটে খুব ভালো প্রচ্ছদ, এরকম কিছু না। বেসিক্যালি বই ছোটবেলা থেকে অনেক বই পড়া হতো, তো সেসব বইয়ে নিজের নাম দেখার একটা ফ্যাসিনেশন কাজ করতো সিন্স চাইল্ডহুড। এবং পত্রপত্রিকায় লেখা পাঠাতাম, যেটার একটাও ছাপা হতো না, কারণ ছোটবেলার মানে লেখার মান তোর সেরকম এত একটা ভালো হবে না, সো ইটস টোটালি ফাইন। তো লেখা প্রকাশ হতো না, তো আমার মধ্যে এক ধরনের জেদ কাজ করতো যে এমন কি লিখতে পারি না আমি যে আমার লেখা তার প্রকাশ করবে না। তো আমি হচ্ছে যে 4-5 পৃষ্ঠার একটা A4, মানে A4 সাইজের কয়েকটা পেজ নিয়ে একটা হচ্ছে যে মিস্ট্রি থ্রিলার লিখে ফেললাম। ক্লাস 4-এ অথবা 3-এ পড়ি মেবি। নাম দিয়েছিলাম নিশিরাতে। কাইন্ড অফ ফেলুদা কিংবা শার্লক হোমস পড়ে ইন্সপায়ার্ড হয়ে সেই ঘরানার একটা গল্প লিখেছিলাম। সো আই ওয়ন্ট সে যে এটা টোটালি একটা অরিজিনাল কন্টেন্ট ছিল, যে একদম ক্লাস 4-এ থাকতে আমি একটা নিজের সৃজনশীলতা কিংবা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা বই লিখে ফেলেছিলাম, ব্যাপারটা এরকম না। মানে ওই সময়টা আমি মানে ধরো ফেলুদা থেকে একটু থিম নিলাম, শার্লক হোমস থেকে একটা থিম নিলাম, এরকম করে জোড়াতালি দিয়ে এরকম হচ্ছে যে 10-12 পৃষ্ঠার একটা বইয়ের মতো লিখে ফেললাম। এবং এটার উপরে একটা পেজ স্টেপল করে সেখানে নিজে একটা প্রচ্ছদ দেখে ফেললাম, একদম একটা ভূতের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে, ছায়া পড়ছে তার, সেই ছায়ার মানুষটা হচ্ছে যে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজে একটা প্রচ্ছদ দেখে ব্যাক ফ্লিপে হচ্ছে যে নিজে একটা বিশাল লেখক পরিচিতি লিখে ফেললাম। ক্লাস 4-এর একটা ছেলে লেখক পরিচিতির ভিতরে আছে যে হচ্ছে যে এই বালক একজন চমৎকার লেখক, যে হচ্ছে যে বাংলাদেশের বাংলা সাহিত্যকে ধরে নিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের প্রচেষ্টায় আছে। মানে নিজের ব্যাপারে যত অবাস্তব কিংবা হচ্ছে আনরিয়েলিস্টিক যত ভালো কথা পসিবল আছে আর কি, যে এই ছেলে একসময় নোবেল পুরস্কার এনে দেবে বাংলাদেশের জন্য। মানে ক্লাস 4-এ পড়া একটা বাচ্চার যত ধরনের ইমাজিনেশন কাজ করে আর কি, সবকিছু মিলে নিজের একটা খুব হাইফাই একটা হচ্ছে যে আহ, কি বলে লেখক পরিচিতি লিখে ফেললাম। এবং এটা আমি ব্যাগে রাখতাম সবসময়, লুকিয়ে রাখতাম অ্যাকচুয়ালি, কারণ অন্য কেউ যদি দেখে ফেলে ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেক বেশি এম্বারেসিং হয়ে যেত। বাট সামহাও হচ্ছে যে আমার ব্যাক চেক করতো, আমাদের স্কুলে হচ্ছে যে মাঝে মাঝে ছেলেরা মোবাইল ফোন নিয়ে যায় কিনা কিংবা কোনো ধরনের ইলিগাল স্টাফ নিয়ে যায় কিনা, তো এরকম কলেজ প্রিফেক্টর বা স্কুল প্রিফেক্টর এসে মাঝে মাঝে হচ্ছে যে ব্যাক চেক করতো স্টুডেন্টরা। তো সেই ব্যাক চেক করতে গিয়ে তারা এই জিনিসটা পায়।
তো তারপর তারা টিচারের কাছে জমা দেয় যে এই জিনিসটা কি সে এরকম লুকিয়ে রেখেছে। তো এই জিনিসটা নেওয়ার পর টিচার, আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো স্যার ক্লাসে সবার সামনে আমাকে নিয়ে খুব হাসি তামাশা করবে, কারণ ইট ওয়াজ টু এম্বারেসিং অ্যান্ড টু চাইল্ডিশ টু রাইট। বাট উনি আমাকে অনেক ইন্সপায়ার করলেন, এবং উনার নিজেরও অনেকগুলো বই ছিল তখন, তো উনি বললেন যে তুমি লিখতে থাকো, ইভেনচুয়ালি দেখা যাবে যে তুমি হয়তো লিখতে লিখতে অনেক ভালো লিখেছো, দেন একটা কিছু তুমি করতে পারবা। সো দ্যাট ইন্সপায়ার্ড মি অলট। তো সিন্স দেন আমি লিখতাম অ্যাকচুয়ালি, এমন না যে আমার লেখা ভালো হতো, লেখা খুবই মানে এখন যদি আমি আমার আগের লেখাগুলো পড়ি আই উডন্ট সে যেগুলো খুব ভালো লেখা, কারণ বেশিরভাগই কাইন্ড অফ প্রভাবিত কিংবা হচ্ছে যে অনুকরণ প্রবণতা কাজ করতো আমার মধ্যে, কারণ প্রচুর বই পড়তাম। তো সেসব বই থেকে এক ধরনের অনুকরণ প্রবণতা কাজ করতো, হুমায়ুন আহমেদ কিংবা হচ্ছে যে বিভিন্ন বিদেশি লেখকদের এক ধরনের ছাপ, স্পষ্ট ছাপ আমার মধ্যে আসতো। তো এটা আমার আম্মু ছিল আমার একনিষ্ঠ এবং একমাত্র পাঠক। তো আমার আম্মু এই ব্যাপারটা আমাকে বুঝায় যে তুমি যদি আরেকজনের মতো করে লিখতে থাকো দেন ইভেনচুয়ালি তোমার লেখার স্কিলটা হারিয়ে যাবে। সো আমি চেষ্টা করেছিলাম যে ওই প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের এক ধরনের লেখা শুরু করতে, এবং তারপর থেকে অ্যাকচুয়ালি গল্প টল্প লিখতাম, মাঝে মাঝে স্কুল ম্যাগাজিনে পাবলিশ হতো, মাঝে মাঝে হতো না। বাট লাস্ট লকডাউনে যখন একদম অফুরন্ত সময়ের ভান্ডার সবার জন্য উপস্থিত হলো, তো দেন একটা পাবলিশার আমার সাথে যোগাযোগ করে, শব্দশৈলীর এই ইফতেখার আমিন ভাই। উনি বললেন যে তোমার লেখাগুলো তো আমি পড়েছি, আমার কাছে ভালো লেগেছে, হোয়াট এভার ইউ রাইট এ বুক। সো আমি বললাম যে শিওর ভাইয়া, কোন টাইপের বই লিখবো? তো উনি বললেন যে হোয়াট এভার ইউ উইশ। তো আই থট যে অ্যাকচুয়ালি বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে খুব একটা বেশি কাজ হচ্ছে না, কিংবা বাংলাদেশে এক ধরনের সোশ্যাল স্টিগমা কাজ করে মেন্টাল হেলথকে নিয়ে। আহ, এবং আমি বেশ কয়েকটা বছর ধরে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে ওয়েবিনার, সেমিনার কিংবা হচ্ছে যে বেশ কয়েকটা কলেজে হচ্ছে যে ওয়ার্কশপ নিয়েছিলাম, অফলাইনে নট অনলাইনে। হচ্ছে যে কুমিল্লার অনেকগুলো রুরাল এরিয়াতে, নোয়ার সায়েন্স কলেজ, তারপর হচ্ছে যে কালেক্টর, এমন সব স্কুল কলেজ যেগুলোর নাম হয়তো মানুষ শুনে না। তো আমি আই ট্রাই টু রিচ আউট টু দোজ স্কুল অ্যান্ড কলেজেস যাদের কাছে অ্যাকচুয়ালি এইসব ফ্যাসিলিটিস নাই। কারণ যদি আমি একটা মেন স্ট্রিম কলেজ আদমজি কিংবা হচ্ছে যে আমার কলেজে যেতাম, সেখানে হচ্ছে যে মানুষজন কাইন্ড অফ ওয়েল এডুকেটেড, সো তাদের কাছে এই ব্যাপারগুলো খুব একটা বেশি স্টিগমাটাইজ ছিল না, রাদার দেন অফ দোজ স্কুল অ্যান্ড কলেজেস। সো আই ট্রাই টু রিচ আউট দোজ রুরাল স্কুল অ্যান্ড কলেজেস, এবং সেখানে বেশ কয়েকটা ওয়ার্কশপ সেমিনার নিয়েছিলাম। এবং ইন্টারেস্টিংলি সেইখানের মানুষগুলো মেন্টাল হেলথ শব্দটা আগে কখনো শুনে নাই। মানে মানসিক স্বাস্থ্য বলতে যে একটা ব্যাপার থাকতে পারে, কিংবা মানুষের এক ধরনের মন খারাপ হতে পারে, স্যাডনেস, ডিপ্রেশন, এডিএইচডি, পিটিএসডি ইত্যাদি থাকতে পারে, কারণ তারা তো সবসময় শুনে হয়েছে যে মন খারাপ হলে হচ্ছে যে মন খারাপ করো না, কিংবা হচ্ছে যে টেনশন করলে টেনশন করো না, এটা হচ্ছে সলিউশন। সো তারাই সলিউশন শুনে বড় হয়েছে, এবং দে ওয়ার সো সারপ্রাইজ টু হিয়ার অ্যাবাউট অল দিস মেন্টাল হেলথ স্টাফ। এবং তখন আমার কাছে রিয়েলাইজেশন হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের দেশে মেন্টাল হেলথ নিয়ে কোনো প্রপার গাইডলাইন নেই, মানে আমাদের ভাষায়, এবং কোনো ধরনের একটা প্রপার বুক নেই। যারা হচ্ছে যেসব সেমিনার কিংবা ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারছে না তাদের ক্ষেত্রে আমি কি করতে পারি। সো আই স্টার্টেড টু রাইট অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড স্টাফ, এবং সেই বইটার ভিতরে আই ট্রাই টু ইনক্লুড অল অফ দিস মেন্টাল হেলথ ইস্যুস, যেগুলো হচ্ছে যে স্বাভাবিকভাবে 80 to 90% অফ পিপলের এসব হয়ে থাকে। সো আই ট্রাই টু ইনক্লুড দিস অ্যান্ড আই কমপ্লিটেড দিস বুক উইদিন অ্যারাউন্ড 3 or 4 months, আই গেস। খুবই চমৎকার ভাইয়া। ভাইয়া মেন্টাল হেলথের কথা যেহেতু চলেই আসলো এবং আপনি যেহেতু মেন্টাল হেলথ নিয়ে অনেক দিন কাজ করছেন, এই মেন্টাল হেলথ নিয়ে আপনার কাজটা কেন? এটার সাথে কি আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স বা কোনো স্টোরি আছে? হ্যাঁ, আছে অ্যাকচুয়ালি। 2019-এ যখন হচ্ছে যে আমরা এইচএসসি কমপ্লিট করি, তারপর হচ্ছে যে অ্যাডমিশন ওয়ার যেটাকে বলে, ভর্তি যুদ্ধ, মানে এটা পরীক্ষা না, এটা একটা বিশাল যুদ্ধ সারা বাংলাদেশ জুড়ে। তোমরাও তোমরাও হয়তো ফেস করেছো বা করবা। এবং পুরো দেশ জুড়ে 13 থেকে 14 লক্ষ শিক্ষার্থী, এক একটা সিটের জন্য 200-300 স্টুডেন্টস, সো মেনি ফেইলিংস, সো মেনি ডিসঅ্যাপয়েন্টমেন্টস, চারদিকে এত হতাশা, এখানে টিকছি ওখানে টিকছি না, হ্যান ত্যান। লটস অফ মাই ফ্রেন্ডস ওয়ার সো মাচ ডিপ্রেসড, এবং আমি পার্সোনালি আমার লাইফের বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলোর কারণে আই ওয়াজ টোটালি ফ্রাস্ট্রেটেড, এবং আই ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ অন মাই লাইফ। অ্যান্ড ইন্টারেস্টিংলি আই ট্রাই টু কমিট সুসাইড টুয়াইস, এবং বোথ অফ দ্য টাইমস আই ফেইল্ড। এবং আমার বেশ কিছু ফ্রেন্ড তারা আমাকে রিচ আউট করে, এবং তারা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয়, এবং হয়তো তাদের এই মেন্টাল সাপোর্টটার কারণে আমি অ্যাকচুয়ালি বেঁচে আছি। না হলে যে দুইবার আমি সুইসাইড অ্যাটেম্প্ট করি, সেই দুইবারই এত ভয়াবহ ধরনের অভিজ্ঞতা হয়েছিল, আই থট আই উডন্ট সার্ভাইভ, বাট সামহাউ আই ডিড। সো ওয়েন আই সার্ভাইভড অ্যান্ড আই লুকড ইন টু দ্য বিগার পিকচার, যে অ্যাকচুয়ালি আমি যদি এখন হাল ছেড়ে দিই, কিংবা এখন যদি আমি মানে মৃত্যুর পথটাকে বেছে নেই, দেন আমি জানি না যে ইন ফিউচার কি আছে লাইফে। আই মিন, এমনও হতে পারে যে আমি এখন যে সিচুয়েশনটা দেখছি, সেই সিচুয়েশনটা আগামী 2-3 দিন পর নাও থাকতে পারে, আরো ভালো কোনো সিচুয়েশন আসতে পারে। সো সেই সময়টাকে কাটিয়ে ওঠার পরে, অর্থাৎ সেই ডিপ্রেসিং টাইমটাকে কাটিয়ে ওঠার পরে, আমি রিয়েলাইজ করলাম যে আমার ফ্রেন্ডরা ছিল বলে হয়তো আমি সেই জায়গাটা থেকে ফিরে আসতে পেরেছি।
আমি মেন্টাল সাপোর্ট পেয়েছিলাম বলে হয়তো আমি এই জায়গাটা থেকে ফিরে আসতে পেরেছি। বাট হাউ অ্যাবাউট অল দোজ আদার পিপলস, মিলিয়নস অফ আদার পিপল যাদের কেউ নাই অ্যাকচুয়ালি, তারা এক ধরনের একাকিত্বর জীবনে বসবাস করে আছে। সো আমি ভাবলাম যে আমি ছাড়া অন্যান্য যারা আছে, যারা এই ধরনের সিচুয়েশনের মোকাবেলা করছে, তাদেরও তো কারো থাকা উচিত, বিকজ উই অল ডিজার্ভ সামওয়ান। এবং এই মুহূর্তটাতে অ্যাকচুয়ালি একজন মানুষের পাশে থাকাটা কত ইম্পর্ট্যান্ট, আমি সেই টাইমটাতে অ্যাকচুয়ালি ফেস টু ফেস সেটা মানে সেটা ফেস করে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছিলাম। সো আই থট যে বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি হেল্প করতে পারি, কারণ ইন্টারন্যাশনালি তো এখন যাওয়া পসিবল না। সো আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হই। অর্গানাইজেশনটার নাম ছিল মেন্টাল হেলথ কেয়ার। সেটা আমার একটা লোকাল অর্গানাইজেশন ছিল কুমিল্লার ভিতরেই। সো হচ্ছে যে আমরা বেশ কয়েকটা অফলাইন ওয়ার্কশপ সেমিনার নেই, এবং এখানে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে বলি আমরা যে তোমাদের লাইফের সবচেয়ে ডিপ্রেসিং কিংবা সবচেয়ে স্যাড মোমেন্টসগুলো একটা কাগজে লিখে আনবা, এবং সেই সিচুয়েশন থেকে তোমরা কিভাবে বেরিয়ে এসেছিলা সেই ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করবা। So there were around 50 to 60 people who came in front of us and shared their horrible experiences এবং how they got over it, কিভাবে তারা এই সমস্যাগুলো ফেস করেছে, কিভাবে তারা এই ব্যাপারটা থেকে উঠে এসেছিল, সবকিছু তারা শেয়ার করে। এবং আস্তে ধীরে এই তাদের এই গ্রুপটায় 50-60 জনের গ্রুপ থেকে প্রায় মেন্টাল হেলথ কেয়ার বর্তমান প্রায় 2 থেকে 3 হাজার সদস্য আছে, যারা কন্টিনিউসলি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট পাচ্ছে আমাদের সাথে। লাইফ স্প্রিং হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন। তারা হচ্ছে যে থেরাপি কিংবা হচ্ছে যে বিভিন্ন ধরনের কনসালটেন্সি করে থাকে। সো তারা আমাদের সাথে যুক্ত হয় এবং ইভেনচুয়ালি দেখা যায় যে তারা বিভিন্ন পর্যায়ে মানে স্টুডেন্টদের সাথে তারা ইন্টারাক্ট করে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। সো ওই অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসার পরে আই জয়েন্ট অ্যানাদার ওয়ান, সেটা হচ্ছে হেয়ার উই হিয়ার। এটার অর্থ হচ্ছে যে এখানে আমরা তোমাকে শুনবো। যত একাকিত্বে ভোগা মানুষজন আছে, যাদের কথা বলার অ্যাকচুয়ালি কেউ নেই, শেয়ার করার কেউ নেই, তারা আমাদের পেজে নক দিত, এবং আমাদের প্রায় 30 থেকে 40 জন ভলেন্টিয়ার ছিল, তারা হচ্ছে যে ওই মানুষগুলোর সাথে ওই একাকিত্বের সময়টার সাথে অ্যানোনিমাসলি চ্যাট করতো। অর্থাৎ এমন হতে পারে যে আমাদের পরিচিত কোনো একটা ফ্রেন্ড এই পেজে নক দিয়েছে, বাট সে যদি জানে যে আমি এই পেজ থেকে কথা বলছি, তাহলে হয়তো তার কাছে ব্যাপারটা একটু অকওয়ার্ড হবে। সো আমরা পেজ থেকেই সেই মেসেজগুলো রিপ্লাই করতাম, এবং আমরা অ্যাজ এ টিম কাজ করতাম। সো এখানে কোনো পার্সোনাল আইডেন্টিটি থাকতো না। সো তারা একদম কমফোর্টেবলি কাজ করতে পারতো, এবং আমাদের সাথে সেখানে হচ্ছে যে পার্টনারশিপ করে হচ্ছে ট্রান্সেন্ড, যারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার মানুষদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এবং বাংলাদেশে অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার মানুষদের কাম আউট করাটা অনেক বেশি প্যাথেটিক এবং পেইনফুল, কারণ সমাজ তাদেরকে এখনো 100% অ্যাকসেপ্ট করতে পারে না, এবং তাদেরও অ্যাকচুয়ালি কথা বলার কেউ থাকে না, যে তারা ভিতরে যে একজন অন্য জেন্ডার হিসেবে ফিল করছে, তারা এই ব্যাপারটা শেয়ার করতে পারে না কারোর সাথে। তাদের যেসব ছেলেরা ট্রান্স ওমেন, তারা হচ্ছে যে মেয়েদের মতো সাজুগুজু করতে পছন্দ করে, তারা হয়তো সেটা করতে পারছে না। সো তারা আমাদের পেজে রিচ আউট করতে, এবং তাদের এই একাকিত্বের সময়গুলোতে আমরা আমাদের ভলেন্টিয়ার যারা ছিল প্রায় 50-60 জনের মতো ভলেন্টিয়ার, তারা তাদেরকে হচ্ছে যে মেন্টাল এরকম সাপোর্ট দেওয়া ট্রাই করতো আর কি। সো এইভাবেই অ্যাকচুয়ালি সেই এক্সপিরিয়েন্সগুলো সেই মানুষগুলোর সাথে পার্সোনালি মিশে, অর্থাৎ একদম রুরাল পর্যায়ে কাজ করতে করতে অ্যাকচুয়ালি মানুষের ভিতরকার অবস্থাগুলো মোটামুটি জানার পর আমার কাছে অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন হয়েছে যে অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ নিয়ে বাংলাদেশে আরো কাজ করার অনেক বড় স্কোপ বাকি আছে, যেটা মানে এখনো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সত্যি ভাইয়া, আপনি যেসব কাজ করছেন সেটা অনেক অ্যাপ্রিসিয়েবল। অ্যান্ড বইয়ের কথায় বইয়ের সাথে আরেকটা প্রশ্ন আছে। আমি আপনার বইয়ের রিভিউ দেখছিলাম রকমারিতে। তো দেখতে দেখতে একটা মাত্র নেগেটিভ রিভিউ দেখলাম, যে সেই লোকটা বলতেছে যে আপনি তো একটা ছাত্র, আপনি না পড়তেছেন সাইকোলজি, না অন্য কিছু, মানে কোনো প্রফেশনাল ডিগ্রি আছে, তাইলে আপনি যে সাইকোলজি নিয়ে বই লিখলেন এটা কেন পড়বে, মানে সে এরকম আবোল তাবোল কি কি বলতেছে। তো এখানে হ্যাঁ, আপনার হ্যাঁ, আই স অ্যান্সারটা কি দ্যাট। হবে? যে আই স দ্যাট। দ্যাটস অ্যাকচুয়ালি ভ্যালিড কোয়েশ্চেন। কারণ তার মনে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে আমি তো সাইকোলজি স্টুডেন্ট না, আমি পড়ছি হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। সো হাউ কাম আই নো অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ স্টাফ? To answer that question, I've completed few courses. সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে একটা কোর্স হচ্ছে যে অফার করেছিল আমাদের ইউনিভার্সিটিতে এসে, সেটা হচ্ছে যে পজিটিভ সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হেলথ। আমি সেই কোর্সে হচ্ছে যে হ্যাভিং দ্য হাইয়েস্ট মার্ক আই কমপ্লিটেড দ্যাট কোর্স। তারপর হচ্ছে যে লাইফ স্প্রিং এর কথা বলছিলাম। লাইফ স্প্রিং এর একটা কোর্স আছে, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস কোর্স, এবং সেই কোর্সটাও কমপ্লিট করেছি। এরকম করে বেশ কয়েকটা হচ্ছে যে ফর্মাল এবং ইনফর্মাল কোর্স কমপ্লিট করেছি, এবং পাশাপাশি মেন্টাল হেলথের উপরে 2টা বই আছে বেসিক্যালি ইংলিশ। আই ক্যান প্রোভাইড দ্য লিঙ্ক ইফ ইউ ওয়ান্ট। সেই বইগুলোও হচ্ছে যে কমপ্লিটলি পড়া হয়েছে, এবং সেগুলোর উপর আমার এক ধরনের একটা রিভিউ আর কি।
রিভিউ টাইপ হচ্ছে যে একটা পাবলিশ হয়েছে একটা নিউজ পেপারে। সো আই হ্যাভ কাইন্ড অফ এ নলেজ অ্যাবাউট দিস স্টাফ। এমন না যে আমি একদম না জেনে লিখেছি, বিসাইডস প্রত্যেকটা যেই টপিকগুলো নিয়ে আমি লিখেছিলাম প্রত্যেকটার উপরে আমার কমপ্লিট রিসার্চ করেই লিখেছি। কারণ একটা জিনিস যেহেতু এটা একটা হেলথের ব্যাপার, সুতরাং আমি যদি একটা উল্টাপাল্টা সাজেশন দিয়ে বসি এবং সেটা যদি কারো মেন্টাল হেলথ ভালো করার বদলে আরো বেশি খারাপ করে ফেলে, সো এটার ব্লেম কিন্তু কমপ্লিটলি আমার উপর চলে আসে, কারণ সে হয়তো বিশ্বাস করে বইটা পড়েছে কিনেছে। সো ইফ আই রাইট সামথিং রং, দ্যাট উড অ্যাকচুয়ালি বি অন মি, মানে এটা কমপ্লিটলি আমার দোষ হবে। সো আই ট্রাই টু বি অ্যাজ ইনফরমেটিভ অ্যান্ড অ্যাজ যত সম্ভব আমি রিসার্চ করা পসিবল করেছি, এবং সেই রিসার্চের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি বইটা লেখা, এবং প্রত্যেকটা রিসার্চের রেফারেন্স সহ হচ্ছে সেই বইটাতে দেওয়া আছে। সুতরাং আই গেস যে কমেন্টটা করেছে সে অ্যাকচুয়ালি বইটা না পড়েই করেছে। আই উড জাস্ট রিকোয়েস্ট দ্যাট পার্সন টু রিড মাই বুক অ্যান্ড দেন কমেন্ট অন দ্যাট। হ্যাঁ, আমার পরবর্তী প্রশ্ন, আপনি যেহেতু একটা বই লিখেছেন, আমার অনেকেরই ইচ্ছা থাকে যে তারা বই লিখবে। এখন এই বই লেখার হোল প্রসেসটা অনেকের কাছে খুবই প্রবলেমেটিক মনে হয়। তো আপনি জাস্ট যদি একটু সামারাইজ করতেন যে কিভাবে একটা বই লিখতে হয়? আহ, বই লেখাটা তো হচ্ছে যে কঠিন কিছু না, বই পাবলিশ করাটা একটু কঠিন। মানে হচ্ছে যে যদি ভিতরে লেখার একটা ক্যাপাবিলিটি থাকে, লেখার একটা ট্যালেন্ট থাকে, এবং তার যদি পাণ্ডুলিপি রেডি থাকে, অনেক প্রকাশনী আছে যারা হচ্ছে যে নতুন লেখকদের বই আহ্বান করে থাকে প্রত্যেক মাসে, প্রত্যেক বছর। নহলি, শব্দশৈলী, আদর্শ, তারা প্রত্যেক বছর নতুন লেখকদের বই প্রকাশ করে। সো হচ্ছে যে যে জিনিসটা করতে হবে, যদি একটা বই লেখাটা না ঝামেলা হয়, প্রকাশ করাটা যদি ঝামেলা হয়, তাহলে বই লেখার পরে সেই পাণ্ডুলিপিটা হচ্ছে যে ওই প্রকাশনীতে মেল করে দিলে হয়ে যায়। এবং তাদের কাছে যদি পাণ্ডুলিপিটা পছন্দ হয় তাহলে তারা নিজের থেকে যোগাযোগ করে। আর যদি পাণ্ডুলিপিটা পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে নিজেই হচ্ছে যে প্রডিউস করা। যে কোনো প্রকাশনীকে 20 থেকে 25 হাজার টাকা দিলে তারা হোল পাবলিকেশনের দায়িত্বটা নিয়ে নেয় এবং তারা বইয়ের 100 থেকে 200 কপি ছাপিয়ে দেয়। আর যদি লেখা নিয়ে ঝামেলা হয়, যে আমি বই লিখতে পারছি না বা বই লেখা কমপ্লিট করতে পারছি না, আমি সাজেস্ট করবো জাস্ট বেশি বেশি পড়তে হবে। কারণ বই পড়তে থাকলে অ্যাকচুয়ালি মানুষের ভিতরে আইডিয়া আসে যে একটা বইয়ের শুরু কিভাবে হয়, বইটা কিভাবে আগাচ্ছে, কিভাবে ফিনিশিং দিব। সেভাবে যদি একজন মানুষ যদি 10টা বই পড়তে পারে, তাহলে আই গেস একটা চ্যাপ্টার লেখার ক্যাপাবিলিটি তার অটোমেটিক চলে আসে। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনার প্রোফাইল আমি স্ক্রল করতে গিয়ে দেখলাম যে আপনি অ্যানিমে দেখে আপনি ক্রিয়েটিভ রাইটিং এর মাধ্যমে আর্নিং করছেন। সো অনেকেই আছে যারা অ্যানিমে, সিরিজ, মুভি এগুলি দেখতেছে। আপনার এই স্টোরিটা জাস্ট শুনতে চাই যে আপনি অ্যানিমে লিখে কিভাবে টাকা কামাচ্ছিলেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে আরবোয়ার ডিজিটাল একটা প্রোডাকশন কোম্পানি। তাদের কাজ ছিল হচ্ছে যে অ্যানিমের উপরে রিভিউ পাবলিশ করতে। তোমরা ইউটিউবে যদি যাও তাহলে দেখবে টপ 10 অ্যানিমে বিট্রেয়াল, টপ 10 অ্যানিমে হিরোজ দ্যাট মেড আস ক্রাই, সামথিং এরকম অনেক ধরনের ভিডিও পাও না তোমার, একটা এক ধরনের র্যাঙ্কিং টাইপের ভিডিও যেগুলো আর কি। মানে হ্যাঁ ওই ভাইয়া। হ্যাঁ, আরবোয়ার্টের কাজ ছিল যে এই জাতীয় ভিডিও প্রডিউস করে, এবং তারা হচ্ছে যে বেসিক্যালি একটা কোম্পানি। তোমরা যদি ইউটিউবে যাও তাহলে ওয়াচ মোজো, মানে WATCH MOGO ওয়াচ মোজো দিয়ে যদি সার্চ করো তাহলে ওদের যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, ওরা যেগুলো দেখতে পারো। এই ভিডিওগুলোর বেসিক কাজগুলো থাকে আরবোয়ার ডিজিটাল। এবং আরবোয়ার ডিজিটালের কাজ হচ্ছে এই জাতীয় ভিডিও স্ক্রিপ্ট রেডি করে দেওয়া, অর্থাৎ একজন ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিবে, সেই ভয়েসের কথাগুলোকে রেডি করে দেওয়া। সো আই ওয়ার্ক ফর আরবোয়ার ডিজিটাল। আমি সেই ডিউটিটা অ্যাকচুয়ালি পালন করেছিলাম। আমার কাজ ছিল হচ্ছে বিভিন্ন অ্যানিমে দেখা, এবং সেই অ্যানিমে দেখার উপর আমার কি ফিলিং কাজ করছিল, এবং এই অ্যানিমে টপ 10 মোমেন্টস কিংবা এই অ্যানিমের ভিতরে হচ্ছে যে এমন কোন ডিটেলস আছে যেগুলো আরেকজন মিস করে যেতে পারে, এই টাইপের অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে যেগুলো ভিডিও মেকিং করা যায় একটা সিরিজের উপর কিংবা একটা অ্যানিমের উপরে। তো আমার কাছে ছিল এটাই বেসিক্যালি, সেই অ্যানিমেটা দেখা এবং সেটা হচ্ছে সেটার উপর একটা রিভিউ লেখা, কিংবা সেই অ্যানিমেটার ভিতরের কোনো স্পেশাল ডিটেলস কিংবা সেই অ্যানিমেটা অন্যান্য অ্যানিমের সাথে একটা কম্প্যারিজন করা। রাইট। তো আমার সারাদিন কাজ ছিল আমার দিনে 2 থেকে 3টা অ্যানিমে মুভি অ্যাটলিস্ট দেখা লাগতো, এবং প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 20 থেকে 30টার মতো সিরিজ কমপ্লিট করা লাগতো, এবং ইট ওয়াজ সো হ্যাকটিক। প্রথম প্রথম আমার কাছে মনে হচ্ছিল খুবই ফান একটা কাজ হবে, কারণ সারাদিন অ্যানিমে দেখবো আর টাকা কামাবো, খুব জোস একটা কাজ। বাট ইভেনচুয়ালি বুঝলাম অ্যানিমে দেখতে দেখতে আমার অ্যানিমের প্রতি একদম রুচি উঠে গেছিল, টু বি অনেস্ট। সো আই লেভ দ্যাট জব। বাট কেউ যদি করতে চায় তাহলে হচ্ছে যেরকম অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যেরকম অ্যানিমে বেসড ভিডিও তৈরি করে কিংবা অ্যানিমে বেসড বিভিন্ন কাজকর্ম করে থাকে, সেসব পেজে কিংবা সেসব ওয়েবসাইটে যদি চোখ রাখো তাহলে দেখতে পারবা তারা বিভিন্ন সময় সার্কুলার দিয়ে থাকে সব অ্যানিমে বেসড কাজের জন্য। যারা একদম উইপ টাইপের যারা থাকে তাদের ক্ষেত্রে এই কাজটা খুবই ইন্টারেস্টিং হবে অ্যাডসে। আমার একটা ফ্রেন্ড আছে, আমি আমার এই জবটা তাকে ট্রান্সফার করে দিয়ে দিই, কারণ ও যে পরিমাণ অ্যানিমে দেখতে পারতো, আই ওয়াজ নট অ্যাজ মাচ কেপেবল অফ হিম টু ওয়াচ দিস মাচ অ্যানিমে এট এ সেম ডে। সো আমি আমার কাজটা ওকে ট্রান্সফার করে দিই, আমি ওই জবটা ছেড়ে দিই বেসিক্যালি। সো যারা অ্যানিমে একদম একদম ভালোবেসে দেখে, যেটাকে বলে একদম ছোটবেলা থেকে অ্যানিমে দেখে বড় হচ্ছে কিংবা এরকম অ্যানিমে সিরিজ দেখে বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং একটা জব আই গেস। সো খুবই ভালো একটা কাজ, মানে
এবং হচ্ছে যে খুব ভালো মাইনেও পাওয়া যায়। প্রত্যেকটা স্ক্রিপ্টের জন্য ওরা ২,০০০ টাকা করে দেয়। মানে একটা সিরিজ দেখার জন্য কিংবা একটা এপিসোড দেখার জন্য ইউ আর গেটিং 2,000 টাকা। দ্যাটস হিউজ, রাইট? সো মাস শেষে তুমি যদি ৩০টা স্ক্রিপ্ট সাবমিট করতে পারো, দেন ইউ উইল হ্যাভ 60,000 টাকা। দ্যাটস আ হিউজ মানি ফর এ স্টুডেন্ট লাইক মি। সো যারা একদম এই ব্যাপারে খুব বেশি প্যাশনেট, তারা এই জিনিসটা করতে পারে যদি আর কোনো কাজ না থাকে, কারণ এটাতে সারাদিন মোটামুটি অ্যানিমে দেখা লাগে। সো যারা কাইন্ড অফ ফ্রি আছে, মানে পড়াশোনা শেষ বা এরকম লকডাউন টাইমে যখন অ্যাকচুয়ালি কোনো ক্লাস টাস নাই, মানে কোনো ধরনের ক্যাম্পাসে যাওয়া লাগতেছে না, তাদের ক্ষেত্রে মানে ঘরে বসে জিনিসটা খুবই হেল্পফুল এবং খুবই চমৎকার, এবং মানে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। সো দ্যাট উইল বি এ গুড ওয়ার্ক টু ডু। এইটা খুবই নরমাল, কারণ হচ্ছে যারা টিভি সিরিজ বা মুভি অ্যানিমেগুলি দেখি, সেটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য দেখি, বাট যখন সেই এন্টারটেনমেন্টটা ফোর্সফুলি দেখতে হয় জাস্ট রাইট, রাইট, রাইট। কাজের জন্য, সেটা খুবই হেক্টিক হয়ে যায়। এক্স্যাক্টলি। মানে নিজের থেকে দেখতে ভাল লাগে, বাট কেউ তখন দেখতে বলে তখন আর ভাল লাগে না। হ্যাঁ, আপনি বলেছিলেন আপনি গরিলা ডিজিটালে কাজ করছেন, সেখানে সেটার মানে কি বলবো, হ্যাঁ, সেটা চালাচ্ছেন খালিদ ফারহান ভাইয়া। হ্যাঁ, সো এটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। অ্যান্ড মাঝখানে দেখছিলাম যে খালিদ ফারহান ভাইয়া আপনাকে একটা পিজাও খাইয়েছে, সেটার জন্য আপনি একটা পোস্টও দিয়েছিলেন। আমি জাস্ট এটা খুবই কিউরিয়াস যে সেখানে কাজ করতে কিরকম লাগছে বা সেখানে ওয়ার্ক কালচারটা কিরকম। অ্যামেজিং, অ্যামেজিং। ফারহান ভাই ইজ অ্যান অ্যামেজিং পারসন, টু বি অনেস্ট, এবং এত ফ্রেন্ডলি। যখন আমি জয়েন করেছিলাম, আমি ফার্স্টে চিনতাম না এটা যে খালিদ ফারহান ভাই, আমি তখন ওনাকে চিনতাম না। আমি একটা আরেকটা রেফারেন্সে অ্যাকচুয়ালি সিভি ড্রপ করি এবং তারা আমাকে সিলেক্ট করে। তো আমি ওনাকে সবাই ফারহান ভাই, ফারহান ভাই ডাকতেছিল। সো আমি ওনার নাম ফোনে ফারহান ভাই নিয়ে আমি সেভ করছিলাম। আই ডিডন্ট নো যে উনি খালিদ ফারহান। সো অনেকদিন কথাবার্তা বলার পরে একদিন হচ্ছে যে আমার যে হচ্ছে যে ইমিডিয়েট সুপারভাইজার রাফিউদ্দিন ভাই, তো রাফিউদ্দিন ভাই একটা কমেন্ট করলো যে হচ্ছে, ভাই আপনি তো হচ্ছে যে বলতেছেন যে কি জানি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য গিটার জানা খুবই ইম্পর্টেন্ট। তো খালিদ ভাই মাঝে মাঝে ভিডিওতে এই কথাটা বলে যে ডিজিটাল মার্কেটিং পারার জন্য গিটার জানতে হবে। ফান করেই বলে উনি ভিডিও, তুমি যদি না ভিডিওগুলো হ্যাঁ, দেখো তাহলে দেখবা ব্যাপারটা। তো হচ্ছে যে তো রাফি ভাই এই জিনিসটা বলতেছিল, ভাই আমি তো গিটার পারি ভাই, আমার ডিজিটাল মার্কেটিং শেখাবেন, এরকম ফান করতেছিল আর কি। তো উনিও এরকম মজা করতেছিল। তখন আমি রিয়েলাইজ করছিলাম যে অ্যাকচুয়ালি উনি দা খালিদ ফারহান, যার সাথে আমি এখন কাজ করতেছি। সো তো পরে আমি রিয়েলাইজ করলাম যে উনি ফারহান ভাই না, উনি হচ্ছে খালিদ ফারহান ভাই। উনি চমৎকার একজন মানুষ এবং এত ফ্রেন্ডলি। এবং আমি প্রথম যখন কাজে জয়েন করি, আমার কাজের ব্যাপার কোনো আইডিয়াও ছিল না। মানে তখন হচ্ছে যে আমি কন্টেন্ট রাইটার হিসেবে জয়েন করি, পরে আমাকে প্রমোশন করা হয় কন্টেন্ট এডিটর হিসেবে। তো কন্টেন্ট রাইটার হিসেবে যখন জয়েন করে আমি, মানে হচ্ছে যে এত কঠিন কঠিন টপিক নিয়ে আমাকে লিখতে দিতে হতো, কারণ উনি তো হচ্ছে যে আয়ারল্যান্ড বেসড কোম্পানি। তো ওনার সবগুলো হচ্ছে যে ছোট ছোট যত কোম্পানি আছে সবগুলো নিয়ে কাজ করে আয়ারল্যান্ডের। মানে মানে ওনার প্যাসিভ জার্নালের কাজ হচ্ছে উনি বড় কোম্পানি, বাট উনি কম সংখ্যক কোম্পানি নিয়ে কাজ করবে। বাট গরিলা ডিজিটালে ওনার এইমটা হচ্ছে যে ছোট ছোট অসংখ্য কোম্পানি নিয়ে উনি কাজ করবে। সো এখানে এমন কাজ আছে যে হচ্ছে যে একটা কোম্পানি যারা হচ্ছে যে উইড সেল করে, এখন আয়ারল্যান্ডে কিন্তু উইড হচ্ছে যে লিগাল। আবার কিছু কোম্পানি হচ্ছে যে এমন সব উইয়ার্ড স্টাফ সেল করে, তারাও কিন্তু এসে কিন্তু ডিজিটাল মার্কেটিং করাচ্ছে। সো এমন সব ব্যাপার আমার কোনো আইডিয়াও ছিল না। তো আমি খুবই মানে লো গ্রেডের কাজ জমা দিতাম, কারণ আমার প্রথমত হচ্ছে যে এই ব্যাপার আইডিয়াও ছিল না, ভালো রকম ট্রেনিংও ছিল না। বাট উনি সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে হচ্ছে যে প্রায় ৩ রাত টানা বসে বসে ২-৩ ঘন্টা করে উনি আমাকে ট্রেন করছে, উনি গ্রুম আপ করছে যে অ্যাকচুয়ালি কাজগুলো কিভাবে করতে হবে, কিভাবে কিভাবে সাজাইতে হবে। উনি জানতো কিন্তু আমি কাজ পারি। সো আমি যখন জয়েন করার পর উনি দেখতেছে আমি কাজ পারি না, একটা স্বাভাবিক রিয়েকশন থাকতো মানুষের যে আমি লোকটাকে চাকরি থেকে বের করে দিব, কারণ উনি আমাকে বলছে আমি কাজ পারি, বাট জয়েন করার পর উনি কাজ সেভাবে দেখাইতে পারতেছে না। বাট খালিদ ভাই যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে উনি যখন দেখছে আমি কাজটা পারতেছি না, তখন উনি আমাকে নিজে ট্রেন করছে, গ্রুম আপ করছে, এবং প্রত্যেকটা ব্যাপার একদম হাতে কলমে স্ক্রিন শেয়ার করে উনি পুরো ব্যাপারটাকে বুঝাই দিছে। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং মনে হয়েছে, এবং অ্যাজ এ লিডার উনি চমৎকার একজন মানুষ। সো রিসেন্টলি হচ্ছে যে আমাদের 100 ক্লায়েন্ট মাইল ফলক স্পর্শ করে, এবং উনি হচ্ছে যে আমাদের যত কালিগস আছে 6-7 জন মিলে আমরা হচ্ছে যে গরিলা ডিজিটালে কাজ করছি। 6-7 জন সবাইকে উনি হচ্ছে যে পিৎজা ট্রিট দেন, এবং সেটার জন্যই উনি ছবি তুলে ওনাকে পাঠিয়েছিলাম। যে উনি বলেছিল যে অ্যাকচুয়ালি সবাই পিৎজাটা হাতে নিয়ে হচ্ছে যে আমরা একটা মানে ভার্চুয়াল পিৎজা পার্টির আয়োজন করব, বাট সামহাও উনি করতে পারেননি। উনি সম্ভবত একটু হাউথ, মানে জায়গাটার নাম হচ্ছে HWTH, আই ডোন্ট নো হাউ ইটস প্রোনাউন্স, হাউথ মেবি প্রবাবলি। তিনি হাউথ গিয়েছিলেন একটা সি বিচ সম্ভবত ঘুরতে, সো তখন আর পার্টিটা করা হয়নি। তো বলছে এক কাজ করো, তোমার ছবি তুললে আমাকে গ্রুপে পাঠায় দো, ওইটা আমি দেখবো না, সমস্যা নেই। তো ওইটাই তখন অ্যাকচুয়ালি ছবি। বাট পার্সোনালি উনি একজন চমৎকার মানুষ, চমৎকার লিডার, এবং ওনার সাথে কাজ করা মানে হচ্ছে যে অনেক কিছু শিখতে পারা, প্রতিনিয়ত উনি অনেক কিছু শিখান। এবং একটা ধারণা থাকে আমাদের মধ্যে যে যারা
একটা কোম্পানির সিইও বা বস, ওনারা খুব গ্রাম্পি হবে, খুব বেশি ডিমান্ডিং, খুব খাটানি হবে। বাট উনি আমাকে যথেষ্ট ছাড় দিয়ে থাকেন, এবং মাঝে মাঝে আমি যখন কাজ জমা না দিই উনি সেটা কনসিডার করেন, এবং আমি যতবার ছুটি চাইছি, মানে উনি অ্যাকচুয়ালি পেইড লিভ দেন। আমাদের লিভের কারণে উনি কখনো আমাদের স্যালারি থেকে কাটেন না, উনি আমাদের পেইড লিভ দেন অ্যাকচুয়ালি। অ্যান্ড হি ইজ এ রিয়েলি গ্রেট পার্সন পার্সোনালি। আমি খালিদ ফারহান ভাইয়ের সাথে একটা এপিসোড রেকর্ড করি, অ্যান্ড সেখান থেকে আমি জানতে পারি উনি খুবই হাম্বল পার্সন। কারণ অনেকেরই ধারণা থাকে যারা হচ্ছে একটু ফেমাস হয়ে যায় বা যারা একটু সেলিব্রিটি টাইপ হয়ে যায় তারা খুবই মুডি হবে, কোনো কথা বলবে না, কিছু না। বাট আমি ওনাকে ইমেল করার 10 মিনিটের মধ্যে আমাকে একটা রিপ্লাই দেয়, অ্যান্ড পডকাস্টটা রেকর্ড করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং উনি খুবই ফ্রি ছিল পুরা টাইম। লাইক আমার কোনো মানে কখনো আমার হেজিটেট করতে হয় না ওনার সাথে কমিউনিকেট করার সময়। হি ইজ ভাই অ্যামেজিং, আমরা রাইট? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সো আপনার কাছে লাস্ট কিছু কোয়েশ্চেন আছে যে আমাদের আমরা যারা এখনো ইয়াং আছি তারা অনেকভাবেই সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, বাট মানে তারা বুঝে উঠতে পারে না যে কিভাবে করবে। আপনি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, আপনার কোনো সাজেশন আছে যে তারা কিভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা জানা উচিত যে হোয়াট ইউ আর গুড অ্যাট, মানে তুমি কোন জিনিসটা অ্যাকচুয়ালি ভালো পারো। এবং দেখা যায় কি সব কিছুই না সোসাইটিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে। যেমন যে একজন আর্টিস্ট, সে হচ্ছে যে ছবি আঁকে, তো তার কাছে কোশ্চেন, তার ছবি এঁকে আমি সমাজের কি এমন উদ্ধার করে ফেলতে পারবো। বাট অ্যাকচুয়ালি একজন আর্টিস্টের পাওয়ার কি পরিমাণ হতে পারে আমরা দেখি যে অ্যাকচুয়ালি যারা ক্যারিকেচার ড্র করে কিংবা হচ্ছে যারা সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ছবি আঁকে, তাদের ভয়েসটা কি পরিমাণ পাওয়ারফুল। আমরা দেখেছি মোর্শেদ মিশু ভাই এই জিনিসটা করার কারণে অ্যাকচুয়ালি উনি ফোর্বস 30 under 30 এসেছিলেন। এবং অসংখ্য আর্টিস্ট আছে যারা আর্টের মাধ্যমে সমাজের যত অসঙ্গতি আছে সব কিছু তুলে ধরেন। সিমিলারলি মিউজিক বলো, কিংবা হচ্ছে যে কারো প্যাশন থাকতে পারে হচ্ছে যে কবিতা, কারো প্যাশন থাকতে পারে হচ্ছে যে ডিজিটাল ড্রয়িং, কিংবা হচ্ছে যে ভিডিও এডিটিং, অডিও রেকর্ডিং। অসংখ্য মাধ্যম আছে যে জিনিসটাতে আমরা অ্যাকচুয়ালি ভালো পারি। বাট আমরা সেই জিনিসটা বলি যে অ্যাকচুয়ালি এই কাজটা করে আমি কীভাবেই বা সমাজের উদ্ধার করতে পারবো। বাট টু বি অনেস্ট সব কিছুই কিন্তু সমাজে কোনো না কোনোভাবে স্মল অর লার্জ যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে থাকে। সো যদি মনে হয় যে তুমি কোনো কিছুতে ভালো পারো, জাস্ট কিপ ইট ডুইং। এবং আমার কাছে মনে হয় যে তুমি যদি তোমার প্যাশন নিয়ে কাজ করতে থাকো, দেন ইভেনচুয়ালি সমাজের কোনো না কোনো ক্ষেত্রে এই জিনিসটা কাজে আসবে। আর বিসাইড যদি সোশ্যাল ওয়ার্কের কথা বলি, তাহলে হচ্ছে যে সমাজের অসংখ্য প্রবলেমস আছে সব সমাজেই, যত হাই ক্লাস বলো লো ক্লাস বলো, সব সমাজের কিছু সমস্যা থাকে, অসঙ্গতি থাকে। জাস্ট ফাইন্ড আউট দোজ প্রবলেমস এবং জাস্ট কন্ট্রিবিউট অ্যাজ এ কমিউনিটি। মানে কোনো অনেক ধরনের অর্গানাইজেশন থাকে যে অর্গানাইজেশনগুলো এইসব ব্যাপারে কাজ করে থাকে। মেন্টাল হেলথ বলো, বা হচ্ছে যে পভার্টি বলো, এডুকেশন বলো, বা বাল্যবিবাহ, অসংখ্য ধরনের সমস্যার জন্য অসংখ্য ধরনের অর্গানাইজেশন আছে। সো আই জাস্ট সাজেস্ট যে ওই ধরনের একটা অর্গানাইজেশনে অ্যাজ এ ভলেন্টিয়ার যুক্ত হওয়ার জন্য, যুক্ত হলে হয়তো বা হচ্ছে যে সেসব মানুষগুলোর একদম তৃণমূল পর্যায়ে সেসব মানুষের কাছাকাছি যাওয়া যাবে, সেসব মানুষের সমস্যাগুলোকে একদম খুব কাছ থেকে দেখা পসিবল। যার ফলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায় এবং সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায়। Thank you so much, Bhaiya. It was really great having you in my show, and you are a really great person. আপনার কাজগুলি খুবই অসাধারণ, সেটার জন্য আমি পার্সোনালি খুবই থ্যাঙ্কফুল। আপনি সবার জন্য আমাদের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন। আশা করি সামনেও এরকম করতে থাকবেন। হ্যাঁ, এরই It was a মাধ্যমে আমরা pleasure to be here, man. Thank you so much for inviting me here. ভাই আমরা তাহলে এখানেই শেষ করছি। যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।